চান্দ্রি নামের এক অভিশপ্ত গ্রামে একটি বিশেষ পুজোর সময় স্ত্রী নামের এক অতি শক্তিশালী আত্মার আবির্ভাব হতো। সে গ্রামের পুরুষদেরকে বিবস্ত্র করে তার সাথে তুলে নিয়ে যেত। এখানে গ্রামের সবাই স্ত্রীর হাত থেকে বাঁচার জন্য তাদের ঘরের দেয়ালে লিখে রাখত, ও স্ত্রী কালকে এসো। তখন বিকি নামের একজনের কারণে পুরো গ্রাম এই অভিশাপ থেকে মুক্তি পায়। কিন্তু স্ত্রীর চলে যাওয়ার কারণে এই গ্রামে আর একটি নতুন অশুভ শক্তির আবির্ভাব ঘটে, যে একটি রাক্ষসীয় দানব, কিন্তু তার শরীর থেকে মাথাটি আলাদা ছিল। আর এই রাক্ষস এবার গ্রামের মেয়েদেরকে তুলে নিয়ে যেত। এখানে স্ত্রী কাউকে তুলে নেওয়ার আগে তার থেকে পারমিশন নিত, কিন্তু এই দানব জোর করেই মেয়েদেরকে তার সাথে তুলে নিয়ে যায়। হেই বন্ধুরা, আজকে আমরা স্ত্রী 2 মুভির এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। এই মুভিটি বক্স অফিস পুরো কাঁপিয়ে দিয়েছে, আর হরর কমেডি জোনে এই মুভির প্রশংসা অত্যন্ত ভালো। আমরা মুভিতে অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট ও ক্যামিও দেখতে পাবো। তাহলে চলুন আর দেরি না করে আমরা সরাসরি কাহিনীতে চলে যাই। তবে কাহিনীতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ এই মুহূর্তে আপনাদের সাপোর্ট আমাদের জন্য অত্যন্ত বেশি প্রয়োজন। মুভিটি ঠিক ওইখান থেকে শুরু হয় যেখান থেকে পার্ট 1 শেষ হয়েছিল। আমরা দেখতে পাই যে এখন গ্রামের সবাই স্ত্রীকে সম্মান দেওয়ার জন্য তার একটি মূর্তি বানিয়েছে। তখন স্ত্রী এই মূর্তির সামনে আসে, যেখানে লেখা ছিল, ও স্ত্রী রক্ষা করবেন। আর তাই দেখে স্ত্রী এখান থেকে চলে যায়। কিন্তু তখন আমরা কোনো ভয়ানক কিছুকে মাটির ভিতর থেকে বেরিয়ে আসতে দেখি। এরপর আমরা গ্রামের ভিতরে পূজা নামের একটি মডার্ন মেয়েকে দেখতে পাই, যে সিগারেট খাওয়ার জন্য বাইরে এসেছিল। হঠাৎ করে সে এখানে কাউকে দেখতে পায়, যে তার দিকে ফুটবলের মতো কিছু একটা ছুড়ে দেয়। এটি তার পাশ সামনে এসে থেমে যায়। সে এটিকে হাতে নিলে তখন এটি একটি ভয়ানক দানবের মাথায় রূপান্তরিত হয়। এই মাথা থেকে লম্বা চুল বের হয়ে মেয়েটিকে পেঁচিয়ে ফেলে, আর মেয়েটিকে টানতে টানতে একটি পোর্টাল ওপেন করে তার দুনিয়ায় নিয়ে যায়। তার মানে চান্দ্রি গ্রামে একটি নতুন আতঙ্ক শুরু হয়েছে, আর এবার তার শিকার হচ্ছে মডার্ন মেয়েরা। তো কয়েক বছর পর আমাদের আবার পূজার সময় দেখানো হয়, যেখানে চান্দ্রি গ্রামের স্ত্রীর আতঙ্ক শেষ হয়ে গেছে। গ্রামের সমস্ত মেয়েরা মডার্ন হচ্ছে, আর বাচ্চা মেয়েরা স্ত্রী সেজে ছেলেদেরকে ভয় দেখাচ্ছে। এখানে গ্রামের সবাই স্ত্রীর জন্য একটি বড় মূর্তি বানিয়েছিল, আর তার নিচে পুজোর মেলা বসেছে। এখানে আমাদের প্রিয় রুদ্র ভাইয়ার গানের মাধ্যমে স্ত্রীর কাহিনী সবাইকে শোনাচ্ছিল, আর সবাই তা অনেক উপভোগ করছিল। এখানে তাদের এমন উল্লাস দেখে আমরা বুঝতে পারি যে তারা এখনো এই মাথাকাটা দানবের কথা জানে না, কারণ তারা মনে করছিল যে তাদের যে সমস্ত মেয়েরা গ্রাম থেকে উধাও হয়েছে তারা হয়তো শহরে পালিয়ে গেছে। এর পরের দিন রুদ্র ভাইয়ের কাছে একটি চিঠি আসে, যেখানে চান্দ্রি বইয়ের সেই হারিয়ে যাওয়া ছেঁড়া অংশটি ছিল। তখন আমরা ছাদের উপর বিকিকে দেখি, যেখানে শ্রদ্ধা কাপুর তাকে এসে ডাক দেয়। বিকি তার মনের ভুল ভেবে ইগনোর করে, কিন্তু শ্রদ্ধা কাপুর তাকে আবার ডাকলে সে শ্রদ্ধা কাপুরকে দেখে অনেক খুশি হয়ে যায়। এখানে একটা কথা জানিয়ে দিই যে এখন পর্যন্ত শ্রদ্ধা কাপুরের নাম আমাদের মুভিতে বলা হয়নি, তাই আমরা তাকে শ্রদ্ধা কাপুর বলেই ডাকবো। এখানে বিকি শ্রদ্ধা কাপুরের কাছে আসে আর তাকে চুমু খেতে যায়, কিন্তু সেখানে আসলে শ্রদ্ধা কাপুর ছিল না, বরং রুদ্র ভাইয়া ছিল। তাই সে বিকিকে একটি চড় দেয়, আর বিকি বুঝতে পারে যে এটি আসলেই তার মনের ভুল ছিল। আসলে শ্রদ্ধা কাপুরকে বিকি পাগলের মতো ভালোবেসে ফেলেছে, তাই সে মাঝে মাঝেই অন্য কাউকে শ্রদ্ধা কাপুর ভেবে বসে। রুদ্র ভাইয়া বিকিকে এই চিঠিগুলো দেখিয়ে বলে যে এখনো বিপদ কাটেনি, কারণ এখানে লেখা রয়েছে যে স্ত্রী চলে গেলে সে আসবে, কিন্তু সে নিজেও জানে না যে কে আসবে। তখন বিকি বলে যা হবে দেখা যাবে। এরপর আমরা বিকির বাবাকে দেখি, সে বিকিকে বিয়ে করার জন্য বলছিল, কিন্তু বিকি বিয়ে করতে চায় না। এরপর আমরা বিকিকে বিট্টুর সাথে দেখি, যেখানে আমরা জানতে পারি যে বিট্টুর এখন চিত্তি নামের একটি গার্লফ্রেন্ড আছে। এখানে আমরা চিত্তির থেকে জানতে পারি যে তার অনেক ফ্রেন্ডই কাউকে কিছু না জানিয়ে গ্রাম ছেড়ে শহরে চলে গেছে। বিকি তখন চিত্তিকে বলে যে তোমারও উচিত শহরে চলে যাওয়া। তো এরপর রাতে আমরা বিট্টুকে দেখি, সে চিত্তির বাসায় গিয়ে তাকে ঘুম পাড়াচ্ছিল, আর বিকি নিচে তার জন্য ওয়েট করছিল। এরপর বিট্টু চিত্তিকে ঘুম পাড়িয়ে নিচে আসলে আমরা অদ্ভুত কিছুকে দেয়াল বেয়ে ছাদে উঠতে দেখি।
তখন আমরা চিত্তির রুমে এই গলাকাটা দানবকে দেখতে পাই। সে চিত্তিকে জোর করে তার সাথে তুলে নিয়ে যায়, যার শব্দ শুনে সবাই উপরে গিয়ে দেখতে পায় যে চিত্তি রুমে নেই, কিন্তু রুমের দেয়াল ভাঙা, যেন 7-8 ফুটের কেউ দেয়াল ভেঙে বাইরে গেছে। তারা তখন চিত্তিকে খোঁজার জন্য বাইরে বের হয়। তখন তারা রুদ্র ভাইয়াকে দেখে, সে সেখানে কারোর পার ছাপ পেয়েছে, যার উচ্চতা মিনিমাম 8 ফুট হবে। তখন রুদ্র ভাইয়া বলে এটি কোনো দানব বা রাক্ষস হবে। তখন এখানে ঘুমিয়ে থাকা একজন নেশাখোর ভিখারি বলে ওঠে যে চিত্তিকে কেউ তুলে নিয়ে গেছে, কিন্তু তার মাথা ছিল না। এখানে কেউই এর কথায় বিশ্বাস করে না। তখন সে একটি মোজা দেখায়, যা আসলে চিত্তিরই ছিল। এখানে বিকি কাউকে দেখতে পায়। তখন সে তার পিছে পিছে ওই পুরনো প্রাসাদের ভিতরে চলে আসে, যেখানে ওই স্ত্রী থাকতো। এখানে বিকি স্ত্রীর মতো করে কারোর ডাক শুনতে পায়। তখন বিকি ভয়ে ভয়ে পিছে তাকালে সে সেখানে শ্রদ্ধা কাপুরকে দেখতে পায়। কিন্তু বিকি ভাবে সে এখনো ভুল দেখছে, তাই সে তাকে চড় দেওয়ার জন্য বলে। তখন শ্রদ্ধা কাপুর তাকে চড় দিলে সে বুঝতে পারে যে এটি সত্যি শ্রদ্ধা কাপুর, যে এবার সত্যি সত্যি তার সামনে এসেছে। এখানে শ্রদ্ধা কাপুর বিকির সাথে গোপনে দেখা করতে চাচ্ছিল, তাই সে বিকিকে ডেকে নিয়ে আসে। তখন শ্রদ্ধা কাপুর বলে, আমি জানি যে গ্রামের মেয়েরা কোথায় যাচ্ছে। আসলে তাদেরকে ওই লোকই তুলে নিয়ে যাচ্ছে যে ওই দাসীকে মেরে স্ত্রী বানিয়েছিল। এরপর সে দেয়ালে তার ছবি দেখায়, যেখানে আমরা একটি ছোট বাচ্চাকে দেখতে পাই। এরপর আমরা বিট্টু ও রুদ্র ভাইয়াকে দেখতে পাই, যেখানে বিট্টু বিকিকেও না দেখে সন্দেহ করে যে চিত্তি হয়তো বিকিকে নিয়েই শহরে পালিয়ে গেছে, কিন্তু রুদ্র ভাইয়া বলে যে বন্ধুর উপর সন্দেহ করতে নেই। তখন এখানে বিকি এসেই রুদ্র ভাইয়ের কাছ থেকে ওই চিঠিগুলো চায়। এখানে হিন্দিতে চিঠি ও চিত্তি একই শোনায়, তাই বিট্টু ভাবছিল যে তারা হয়তো চিত্তির ব্যাপারে কথা বলছে। তাই তখন তাদের মাঝে সেরকম একটি কমেডি হয়। তখন বিট্টু ভাইয়া গান গেয়ে দুইটির মাঝে ডিফারেন্স বোঝায়। তারপর এই বই থেকে আমরা এই মাথাকাটা দানবের কাহিনী জানতে পারি, যে তার আসল নাম চন্দ্রভান, আর সে গ্রাম প্রধান ছিল। কিন্তু সে অনেক নেশাখোর ও নাচ গানের প্রতি আসক্ত ছিল, আর সে অনেক মেয়েরই শ্লীলতা হানি করেছে। আর মেয়েদের সম্পর্কে তার অনেক খারাপ মত ছিল। তার মতে মেয়েদের কাজ হলো শুধু ঘরের চুলা সামলানো আর ছেলেদেরকে সন্তুষ্ট করা। সে তার সাথীদের সাথে একজন দাসীর নাচ দেখত। একদিন দাসী তার প্রেমিককে বিয়ে করতে চায়, কিন্তু চন্দ্রভানের তা সহ্য হয় না। সে এই দাসীর ছোট মেয়ের সামনেই তার প্রেমিককে হত্যা করে তাকে পুড়িয়ে দেয়। তাই দাসী মৃত্যুর পর স্ত্রী হয়ে ফিরে আসে, আর সে চন্দ্রভানের গলা কেটে তাকে মাটির 2 গজ নিচে কবর দেয়। আর আজও এই গ্রামের কোথাও মাটির নিচে সে এখনো দাফন আছে। আর এই মাথাকাটা দানবকেই আমরা মুভির শুরুতে মাটির ভিতর থেকে বেরোতে দেখেছিলাম। এখানে এই বইয়ের বাকি পেজগুলো আবারও উধাও ছিল। তখন বিকি বলে চিত্তির ঘরের দেয়ালেও তারা কোনো মাথা দেখতে পায়নি, আর ওই ভিখারিও বলেছিল যে তার কোনো মাথা ছিল না। বিকি আরো বলে যে এই গ্রামের সমস্ত মেয়েদেরকেই এই মাথা কাটা দানবী তুলে নিয়ে যাচ্ছে, আর তারা মনে করছিল যে তারা সবাই শহরে পালিয়ে যাচ্ছে। তখন বিট্টু জানতে যায় সে একথা কিভাবে জানলো। তখন বিকি বলে যে শ্রদ্ধা কাপুর ফিরে এসেছে, কিন্তু এ দুজন বিকির কথায় বিশ্বাস করে না। এরপরের দিন আমরা বিকি ও শ্রদ্ধা কাপুরকে একসাথে দেখি, যেখানে তাদের মধ্যে একটি গান হয়। তখন শ্রদ্ধা কাপুর হঠাৎ করেই ভয়ঙ্কর ভূতনি হয়ে যায়, আর সে তখন বিকির আঙ্গুল কামড়িয়ে ধরে। এখানে বিকির চিৎকারে বিট্টু ও রুদ্র ভাইও চলে আসে, কিন্তু তারা এখানে কাউকেই দেখতে পায় না। বিকিও ভাবে সে ভুল দেখেছে, কিন্তু তার পকেটে একটি ফুলের পাপড়ি ছিল, যা সে সময় তার পকেটে রেখেছিল। আর এটি দেখার পর আমরা ভিউয়ার্স বুঝতে পারি যে বিকির সাথে যা ঘটেছিল তা মোটেও তার ইমাজিনেশন ছিল না, সত্যি তার সাথে ওরকম কিছু ঘটেছে। এরপর বিকি বলে এই গলাকাটা দানবকে শুধু স্ত্রী হারাতে পারবে, তাই তারা আবারও স্ত্রীকে ফিরিয়ে আনবে। কিন্তু কথা হচ্ছে তারা স্ত্রীকে কিভাবে ফিরিয়ে আনবে। তখন বিকি বলে যে একজন আছে। এরপর আমরা বিকি ও বিট্টুকে দেখি দিল্লিতে জনার কাছে আসতে, যেটা আমরা ভেরিয়া মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখেছিলাম। এখানে ভাস্কর ভেরিয়া রূপে ছিল, তাই সে এখান থেকে পালিয়ে যায়, কিন্তু বিকি ও বিট্টু তাকে কুকুর মনে করে। আর এখানে আমরা এটি বুঝতে পারি যে ভেরিয়া আর স্ত্রী সেম টাইমলাইনে একই সময়ে চলছে। এখানে বিকি জনাকে মিথ্যা বলে আবারও গ্রামে নিয়ে আসে, কারণ আমরা পার্ট 1-এ দেখেছিলাম যে জনার সাথে স্ত্রীর কোনো কানেকশন ছিল, আর স্ত্রী যাওয়ার পরেও জনার মাঝে মাঝে আগের মতো ওইরকম সিমটম দেখা যেত, আর এজন্যই তাকে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরপর তারা সবাই রাতে একসাথে হয়। তখন বিকি জনাকে এই মাথাকাটা দানবের কথা বলে, যে বিট্টুর গার্লফ্রেন্ডকেও তুলে নিয়ে গেছে। তখন জনা বলে যে আমি এই মাথাকাটা দানবের কথা নয় বিশ্বাস করলাম, কিন্তু আমি এটা কিভাবে বিশ্বাস করব
যে বিট্টুরও কোনো গার্লফ্রেন্ড আছে। এরপরে তারা সবাই মিলে জনাকে বলে স্ত্রীকে খোঁজার জন্য, কিন্তু জনা রাজি হয় না। তখন তারা জনাকে বুঝিয়ে ওই পুরনো প্রাসাদ যেখানে স্ত্রী থাকে এখানে নিয়ে আসে। এখানে তারা ইচ্ছা করেই জনাকে একা রেখে আলাদা হয়ে যায়, যাতে জনাকে একা দেখে স্ত্রী তার কাছে আসে। কিন্তু বিকিও এখানে একা হয়ে যায়, আর তারা সবাই ওই কাটা মাঠাটি দেখতে পায়। তারা তখন ভয় পেয়ে বাইরে আসলে আবার সবাই একত্রিত হয়। তখন বিকি তাদের সবাইকে নিয়ে ওইখানে যায় যেখানে দেয়ালে ওই ছবিগুলো আঁকা ছিল। এখানে তাদের পিছন থেকে হঠাৎ কেউ চুপিসারে জনাকে তুলে নিয়ে যায়। তারা জনাকে না পেয়ে খুঁজতে থাকে। তখন তারা জনাকে পাথরের গায়ে ঝুলতে দেখে। তারা ভাবে এটি হয়তো স্ত্রীর কাজ, কিন্তু জনা যখন নিচে পড়ে তখন তারা তাকে মৃত অবস্থায় পায়। এখানে প্রায় 3 মিনিট পর হঠাৎ করে জনা উঠে বসে, কিন্তু তার দু চোখ সম্পূর্ণ সাদা হয়েছিল। তখন সে তাদেরকে পালাতে বলে, আর তারা সবাই এখান থেকে বের হয়ে বাইকে করে পালাতে থাকে। তখন আমরা এখানে এই মাথা কাটা দানবকে দেখতে পাই। সে তার মাথা তাদের দিকে ছুড়ে দেয় হামলা করার জন্য। তখন এই মাথাটি এসে জনার পিছনে কামড়ে ধরে। তখন জনা রুদ্র ভাইয়ের কাছ থেকে অ্যালকোহলের বোতল নিয়ে এই মাথার উপর ঢেলে দেয়, কিন্তু মাথাটি অ্যালকোহল পেয়ে খুশি হয়ে যায়। আর জনা তখন এই মাথায় আগুন ধরিয়ে দেয়। তখন তারা সবাই এখান থেকে পালিয়ে আসে, কিন্তু এই মাথা কাটা দানবও তাদের পিছে চলে আসে, আর সে বিকিকে ধরে প্রায় মেরেই ফেলবে। তখন এখানে শ্রদ্ধা কাপুর আসে, আর সে তার চুলের সাহায্যে বিকিকে বাঁচিয়ে দেয়। শ্রদ্ধা কাপুর যেহেতু স্ত্রীর চুল তার চুলে লাগিয়েছিল, তাই তার চুলে একটি শক্তি এসেছে, আর সে এই চুলের শক্তি দিয়েই এই মাথা কাটা দানবকে আঘাত করতে থাকে। কিন্তু এই মাথা কাটা দানবটি শ্রদ্ধা কাপুরকে ধরে ছিটকে ফেলে দেয়। তখন এই মাথা কাটা দানবটি স্ত্রীর মুক্তি ভেঙে তাদের উপর ফেলে, কিন্তু তারা একটুর জন্য বেঁচে যায়। এই দানবটি তখন স্ত্রীর ভাঙা মূর্তির উপর দাঁড়িয়ে এক হাতে তার মাথা ধরে অনেক জোরে জোরে হাসতে থাকে। পরের দিন সকালে বিট্টু ও রুদ্র ভাইয়া শ্রদ্ধা কাপুরকে ধন্যবাদ জানায় যে তার চুলের সাহায্যে তাদেরকে বাঁচানোর জন্য। তখন শ্রদ্ধা কাপুর বলে এটি স্ত্রীর চুল, আর সে এতদিন কালো জাদুর অভ্যাস করছিল, কারণ সে জানতো যে স্ত্রী যাওয়ার পর এই মাথা কাটা দানব আসবে। কিন্তু এই দানবটি অনেক শক্তিশালী, আর তার একার শক্তিতে এই দানবকে থামানো সম্ভব নয়। আর মহাপূজার কারণে এই দানবের শক্তি আরো অনেক গুণ বেড়ে গেছে, আর তাদের এই মহাপূজা শেষ হওয়ার আগেই এই দানবকে শেষ করতে হবে। আর তা না হলে এই মাথা কাটার দানবটি একটি বলি দিবে, আর এরপর তাকে থামানো অসম্ভব হয়ে যাবে। এরপর আমরা জনাকে দেখি যে সারা রাত ঘুমাতে পারেনি, কারণ সে চোখ বুঝলেই অদ্ভুত সব জিনিস দেখতে পায়। আসলে সে কোনোভাবে ওই মাথা কাটা দানবের সাথে জুড়ে গিয়েছিল, তাই শ্রদ্ধা কাপুর তার শক্তি দিয়ে জনাকে শান্ত করে। তখন জনা বলে সে আসলে ওই সময় মারা যায়নি, সে আসলে ওইখানে চলে গেছিল যেখানে ওই মাথা কাটা দানবটি থাকে। ওই জায়গাটি অনেকটা নরকের মতো দেখাচ্ছিল, চারপাশে পাথর ও জ্বলন্ত লাভা ছিল। সে সেখানে সাদা কাপড় পরা অনেক মেয়েদের মাঝে চিত্তিকেও দেখতে পায়, কিন্তু তার মাথায় চুল ছিল না। এরপর পুরো গ্রামেই এই মাথা কাটা দানবের কথা ছড়িয়ে পড়ে, আর তার শিকার ছিল মডার্ন মেয়ে ও মহিলারা। তাই গ্রামের সমস্ত মহিলারা তাদের ছোট পোশাক আবার বড় করার জন্য বিকির কাছে আসে। তখন দুজন মহিলা এসে বিকিকে তুলে নিয়ে যায়, যেখানে গ্রামের সমস্ত মহিলারা বিকিকে তাদের রক্ষাকর্তা বানায়, আর স্ত্রীর মতোই এই মাথা কাটাকেও থামাতে বলে। এদিকে শ্রদ্ধা কাপুরও বিকিকে এই একই কথা বলে যে বিকির চোখে ভালোবাসার শক্তি আছে, তাই সেই পারবে ওই মাথা কাটা দানবকে শেষ করতে। তখন শ্রদ্ধা কাপুর বিকিকে একটি ছুরি দিয়ে বলে তুমি স্ত্রীর মতোই এই মাথা কাটা দানবের চোখে চোখ রেখে তার বুকে ছুরিটি ঢুকিয়ে দিবে, তাহলেই এই দানবটি শেষ হয়ে যাবে। কিন্তু এজন্য মাথা কাটা দানবকে তাদের সামনে আসতে হবে। তখন রুদ্র ভাইয়া বলে যে চন্দ্রভানের যেহেতু নাচ গান পছন্দ ছিল, তাই তারা যদি গ্রামে একটি নাচের অনুষ্ঠান করে তাহলে চন্দ্রভান সেখানে নিশ্চয়ই আসবে। কিন্তু এমন পরিস্থিতিতে গ্রামের কেউই নাচার জন্য রাজি হবে না। তাই রুদ্র ভাইয়া তখন তার পুরনো গার্লফ্রেন্ড শ্যামার কাছে আসে, যার সৌন্দর্য দেখে বিকি, জনা আর বিট্টুকে বলে নদীর পানিতে গিয়ে ডুবে মরতে। এখানে শ্যামাও ওই মাথা কাটা দানব সম্পর্কে জানতো, তারপরেও সে রুদ্র ভাইয়ের জন্য ওই অনুষ্ঠানে নাচতে সম্মতি জানায়। আর এরপরেই এই মুভির সেই হিট গানটি শুরু হয়। গানের মাঝে আমরা শ্রদ্ধা কাপুরকে দেখি সে ওই দানবের ওখানে গিয়ে পাথরের গায়ে তার চুল দিয়ে আঘাত করছে।
তখন জনা তার ভিশন দিয়ে দেখতে পায় যে মাথা কাটা তাদের চারপাশে আসে, তাই তারা শ্রদ্ধা কাপুরকে খুঁজতে থাকে। তো গান শেষ হতেই এখানে মাথা কাটা চলে আসে। বিকি তখন সবাইকে শ্যামার চারিদিকে ঘিরে দাঁড়িয়ে থাকতে বলে, আর সে নিজে এই ছুরি নিয়ে এই দানবের দিকে এগিয়ে যায় তার চোখে চোখ রেখে তাকে মারার জন্য। কিন্তু বিকি এখানে এই দানবের মাথা খুঁজে পায় না, তাই সে অনেক কনফিউজ হয়ে পড়ে। আর এখানে তাকে হেল্প করার জন্য শ্রদ্ধা কাপুরও আসেনি। তখন হঠাৎ করে এই দানব তার কাটা মাথাটি তার হাত দিয়ে তুলে ধরে। সে এখানে একটি জাদু করে। তখন বিকি কিছু সময়ের জন্য কিছুই দেখতে পায় না, কিন্তু অন্য সবাই এই দানবের বশে চলে আসে, আর সে এখান থেকে শ্যামাকেও তুলে নিয়ে যায়, যা দেখে আমাদের রুদ্র ভাইয়া অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে যাদেরকে ওই দানবটি বশ করেছে তাদের সবার চোখ অন্যরকম হয়ে গেছে, আর তারা তখন বাচ্চা থেকে মহিলা সবার উপরেই জুলুম করছিল, এমনকি তাদের পড়ালেখাও বন্ধ করে দেয়। আসলে চন্দ্রভানের বিচারে মেয়েরা অতি নগণ্য, তাই চন্দ্রভান এদেরকে বশ করে তার সেই পুরনো বিচার ভাবনা প্রতিষ্ঠা করে এই গ্রামকে আবারও 200 বছর পিছনে নিয়ে যেতে চায়। তারা তখন গ্রামে এই মাথা কাটা দানব সম্পর্কে ভালো ভালো কথা বলতে থাকে, আর গ্রামের সমস্ত দেয়াল থেকে ও স্ত্রী রক্ষা করুন লেখাটি মুছে ফেলে। তো এরপর রাতে বিকির কাছে শ্রদ্ধা কাপুর আসে। তখন বিকি জানতে চায় যে সে কোথায় ছিল, কারণ প্ল্যান অনুযায়ী তারও তখন ওইখানে থাকার কথা ছিল। তখন শ্রদ্ধা কাপুর বলে যে সে ওই দানবের গুহায় ঢোকার চেষ্টা করছিল যাতে সে সমস্ত মেয়েদেরকে বাঁচাতে পারে, কিন্তু সে ওইখানে ঢুকতেই পারেনি, আর সে বিকিকে তার উপর ভরসা করতে বলে। তখন বিকি তার সম্পর্কে জানতে চায়। তখন শ্রদ্ধা কাপুর বলে যে সত্যিটা জানলে তুমিও আমাকে ঘৃণা করবে, আর আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু আমাদের সম্পর্ক একটু অন্যরকম। তখন নিচে রুদ্র ভাইয়া জনার সাথে আসে, কারণ সে ওই অ্যাড্রেস খুঁজে পেয়েছে যেখান থেকে ওই চিঠিগুলো তাকে পাঠানো হয়েছিল। এটি একটি মেন্টাল হসপিটাল ছিল। তখন তারা তিনজনেই ওই মেন্টাল হসপিটালে আসে, আর এখানে আমরা অক্ষয় কুমারকে দেখতে পাই। সে আসলে চন্দ্রভানেরই বংশধর ছিল, আর অক্ষয় কুমারই ওই বইয়ের পাতাগুলো ছিঁড়েছিল, কিন্তু বিপদে সতর্ক করার জন্য আবার সে নিজেই তা পাঠিয়েছে। সে নিজেকে এখানে রাজা শাহজাহান ভাবে, আর মমতাজের স্মৃতিতে অন্য পাগলদের তাজমহল বানাতে বলে। এখানে বিকি বলে যে মমতাজের আত্মা এখন জনার শরীরে রয়েছে, তাই সে জনাকে ধরে বিভিন্ন জায়গায় চুমু খেতে শুরু করে। কিন্তু তার মধ্যেও যেহেতু চন্দ্রভানের রক্ত রয়েছে, তাই সেও চন্দ্রভানের মতোই, কারণ সে রেগে গিয়ে বিট্টুকে মমতাজ ভেবে তাকে মারতে যায়। এখানে আমরা অক্ষয় কুমার থেকে জানতে পারি যে এই মাথা কাটা দানবকে শুধু তার জায়গায় গিয়ে মারা সম্ভব, কিন্তু তার জায়গায় কোনো পশু, পুরুষ বা মহিলা যেতে পারবে না, কিন্তু অর্ধেক অর্ধেক হলে যেতে পারবে। তখন শ্রদ্ধা কাপুর তার বুদ্ধি খাটিয়ে বলে ওঠে যে অর্ধনারী, যে আসলে অর্ধেক পুরুষ ও অর্ধেক নারী। সে তখন বিকিকে বলে যে তুমি এটি আমার উপর ছেড়ে দাও, তুমি শুধু এটি ভাবো যে তুমি কিভাবে এক কোপেই ওই দানবের মাথাটি দুটুকরো করবে। এদিকে গ্রামে যারা দানবের বসে ছিল তারা গ্রামের মেয়েদেরকে ঘরে বন্দি করে নিজেরাই মহাপূজা করতে যায়। এরপর বিকিকে দেখি সে দানবের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়। তখন তারা ওই দানবের জায়গায় চলে আসে, কিন্তু এখানে বিট্টুও তাদের পিছে এসে তাদেরকে সতর্ক করে যে ওখানে গেলে তারা মারা যাবে, কিন্তু সবাই বিট্টুকে ধরে বেঁধে ফেলে। এখন এইখানে জনা বারবার প্ল্যান বি করছিল, কিন্তু কেউ জনার কথায় পাত্তা দিচ্ছিল না। তখন আমরা দেখি যে শ্রদ্ধা কাপুর জাদু করে বিকির শরীরে প্রবেশ করে, যার ফলে তারা অর্ধনারী হয়ে যায়। তখন তারা এই গুহায় প্রবেশ করে ওই জায়গায় চলে আসে। এখানে বিকি তো পুরো অবাক হয়ে যায় যে শ্রদ্ধা কাপুর তার শরীরে রয়েছে, তাই সে তার নিজের শরীরে হাত বুলাতে থাকে। এ কারণে শ্রদ্ধা কাপুর তার শরীর থেকে বেরিয়ে আসে। এদিকে আমরা জনাকে দেখি সে বাইরে বসেই ভিতরের সবকিছু দেখতে পারছিল, আর সে তা রুদ্র ভাইকে বলছিল। এখানে গুহাটি ঠিক সেরকমই ছিল যেমনটা জনা বলেছিল। তারা তখন ওইখানে ওই মেয়েদেরকে দেখতে পায়। তখন শ্রদ্ধা কাপুর বিকিকে বলে যে তাকেই মেয়েদেরকে বাঁচাতে হবে, আর সে নিজে মাথা কাটা দানবের কাছে যাবে, কারণ মাথা কাটা দানবটি আসলে তাকেই খুঁজছিল, কারণ সে স্ত্রীকে বলি দিতে চায়, আর তার কাছে শ্রদ্ধা কাপুরই হলো স্ত্রী, কারণ স্ত্রীর চুল শ্রদ্ধা কাপুরের কাছে রয়েছে। কিন্তু বিকি শ্রদ্ধা কাপুরকে এমন করতে নিষেধ করছিল। তখন শ্রদ্ধা কাপুর বিকির সামনে গিয়ে বলে, বিকি প্লিজ। তখন বিকি তার কথায় রাজি হয়ে মেয়েদেরকে বাঁচাতে যায়, কিন্তু এখানে কোনো মেয়েই নড়াচড়া করছিল না, তারা একইভাবে দাঁড়িয়েছিল।
তখন এখানে এই দানবের কাটা মাথা শ্রদ্ধা কাপুরের সামনে এসে তাকে ধরে ফেলে আর শ্রদ্ধা কাপুরের শরীর থেকে তার শক্তি ও আত্মা কেড়ে নিতে থাকে। কিন্তু এখানে শ্রদ্ধা কাপুরের সাথে সাথে সমস্ত মেয়েদেরও ওই একই জিনিস হচ্ছিল, মনে হচ্ছিল তারা সবাই যেন একসাথে কানেক্ট হয়ে রয়েছে। এখানে বিকি শ্রদ্ধা কাপুরকে বাঁচানোর জন্য দৌড়ে আসে আর সে এক কোপেই দানবের মাথাটি দুটুকরো করে দেয়। কারণ এখানে শ্রদ্ধা কাপুর নিজেকে স্যাক্রিফাইস করে দিলেও কোনো লাভ হতো না, কারণ শ্রদ্ধা কাপুরের সাথে সমস্ত মেয়েদেরও বলি হয়ে যেত। তখন আমরা দেখতে পাই যে এখানে আরো অনেক কাটা মাথা চলে এসেছে আর শ্রদ্ধা কাপুর ও বিকি এবার তাদের সাথে লড়াই করে। কিন্তু এই মাথাগুলোকে তারা দুটুকরো করলেও এর থেকে আবার নতুন মাথার জন্ম হচ্ছিল। তখন এই মাথাগুলো তাদের দুজনকে ঘিরে ফেলে। এখানে তারা ওই তরলটি দেখতে পায় যেটি দিয়ে স্ত্রী এই চন্দ্রভানের গলা কেটেছিল। তখন বিকি তরলটি নিতে যায়, কিন্তু সে তরলটি বের করতে পারে না। আর তখন একটি কাটা মাথা এসে তার চুল দিয়ে বিকির উপর আক্রমণ করে। এদিকে আরেকটি মাথা শ্রদ্ধা কাপুরকে ধরে তার শরীর থেকে আবারও আত্মা ও শক্তি কেড়ে নিতে থাকে। তখন আমরা এখানে একটি শব্দ শুনতে পাই আর দেখতে পাই যে ভাস্কর এখানে এসেছে। সে যেহেতু অর্ধেক মানুষ আর অর্ধেক ভেরিয়া, তাই সেও এখানে আসতে পেরেছে। এখানে ভাস্কর ভেরিয়ায় রূপান্তরিত হয়ে শ্রদ্ধা কাপুরকে বাঁচিয়ে দেয়। তখন জনা বাইরে থেকে চিল্লিয়ে ওঠে যে বলেছিলাম না প্ল্যান বি, আসলে এটিই ছিল তার প্ল্যান বি। তখন সব মাথাগুলো ভেরিয়ার উপর আক্রমণ করে, কিন্তু ভেরিয়া কামড়ে কামড়ে মাথাগুলোর 12টা বাজিয়ে দেয়, তাই মাথাগুলো ভয় পেয়ে পালিয়ে যায়। এখানে বিকি ভেরিয়াকে এখনো কুকুর মনে করছিল আর সে অনেক আশ্চর্য হয়ে গেছে যে একটি মানুষ কিভাবে কুকুর হয়ে গেল। তখন শ্রদ্ধা কাপুর বলে এটি কুকুর নয়, ভেরিয়া। তখন আমরা এখানে এই মাথা কাটা দানবের শরীরকে আসতে দেখি আর এই সমস্ত মাথাগুলো তার শরীরের ভিতর ঢুকে যায়, যার ফলে সে আরো শক্তিশালী হয়ে ওঠে। আর এবার তার একটি মাথাও চলে এসেছে। ভেরিয়া তখন এই দানবের উপর আক্রমণ করতে গেলে দানবটি এক ঝটকায় ভেরিয়াকে দূরে ফেলে দেয় আর ভেরিয়া ভাস্কর হয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। শ্রদ্ধা কাপুর তখন দৌড়ে এসে তার চুল দিয়ে এই দানবটিকে পেঁচিয়ে ধরে আর বিকি গিয়ে তাকে ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু দানবের শরীরে ছুরির কোনো আঘাতই হয় না। তখন সে বিকিকে দূরে ফেলে দেয় আর শ্রদ্ধা কাপুরকে ধরে তার থেকে স্ত্রীর চুলটি ছিঁড়ে ফেলে আর দানবটি তাকে প্রায় মেরেই ফেলছিল। তখন শ্রদ্ধা কাপুর মা বলে চিৎকার করে ওঠে। তখন এখানে আমরা স্ত্রীকে আসতে দেখি, যে এসে এই দানবের সাথে ভীষণ লড়াই করে। স্ত্রী এখানে ওই তরলটি নিতে চাচ্ছিল, কিন্তু দানবটি তাকে বাধা দিচ্ছিল। এখানে এই দানবটি স্ত্রীকে দূরে ছুঁড়ে ফেলে। তখন স্ত্রীর উপর অনেক পাথর এসে পড়ে, সে সেখানে আটকে যায়। তখন শ্রদ্ধা কাপুরের কথায় বিকি ওই তরলটি বের করতে যায়, কিন্তু দানবটি তাকে দেখে ফেলে। তখন শ্রদ্ধা কাপুর দানবের সামনে আসে তাকে আটকানোর জন্য। এখানে মাথা কাটার দানবটি শ্রদ্ধা কাপুরের দিকে একটি বড় পাথর ছুঁড়ে মারে, কিন্তু ভাস্কর তখন ভেরিয়া হয়ে আবারও শ্রদ্ধা কাপুরকে বাঁচায়। বিকি তখন তার মনের শক্তি দিয়ে তরলটি বের করে ফেলে আর তরলটি স্ত্রীর দিকে ছুঁড়ে দেয়। স্ত্রী তখন তরলটি নিয়ে এই দানবকে অনেক আঘাত করে তাকে দুর্বল করে দেয় আর সে তখন দানবটিকে টেনে নিয়ে গিয়ে এই লাভার মধ্যে ফেলে দেয় আর এই লাভাতে তার সম্পূর্ণ শরীরই ধ্বংস হয়ে যায়। তখন স্ত্রী তার মাথাটি নিয়ে দুটুকরো করে আবার লাভাতে ফেলে দেয় আর তখন এই মাথা কাটা দানব লাভার মধ্যেই পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আর ঠিক একই সময় গ্রামের সমস্ত মহিলারাও তাদের ঘরের তালা ভেঙে একত্রিত হয় আর তারা সবাই মিলে মন্দিরে আসে পুজো করার জন্য। আর আমরা দেখতে পাই যে মাথা কাটা দানবের ধ্বংস হওয়ার কারণে তার বশ থেকে সমস্ত পুরুষরাই মুক্ত পায়। এখানে স্ত্রী হঠাৎ করেই বিকির উপর আক্রমণ করতে আসে, কিন্তু শ্রদ্ধা কাপুর তার সামনে এসে তাকে সামলায় আর বলে তুমি যাও মা। তখন স্ত্রী শান্ত হয়ে এখান থেকে চলে যায়। এরপর তারা এই গুহার বাইরে আসে, যেখানে তাদের পিছে ওই সমস্ত মেয়েরাও বাইরে আসতে থাকে। এখানে ভেরিয়াও তাদের পিছে আসছিল, কিন্তু সে হঠাৎ করেই থেমে যায়। এরপরে দেখি শ্রদ্ধা কাপুর চলে যাবে, তাই বিকি তাকে বিদায় জানাতে এসেছে। তখন আমরা জানতে পারি যে শ্রদ্ধা কাপুর আসলে স্ত্রীরই সেই ছোট মেয়েটি ছিল, কিন্তু সে বড় হওয়ার কারণে স্ত্রী তাকে চিনতে পারেনি, তাই তার উপর হামলা করেছিল। আর শ্রদ্ধা কাপুরের একটাই উদ্দেশ্য ছিল যে তার মাকে কোনোভাবে মুক্তি দেওয়া। তখন বিকি বলে এটি তো 200 বছর আগে ঘটেছিল, সে এতদিন পর্যন্ত কিভাবে বেঁচে আছে আর এখনো তার বয়স বাড়েনি কেন? তখন শ্রদ্ধা কাপুর বলে আমি আসলে মানুষ নই, তোমরা আমাকে যে ডাইনি, ভূতনি, ছায়া, মায়া বলে থাকো আমি আসলে তাই।
তখন বিকি বলে যে ভূত হিসাবে তুমি একটু বেশি সুন্দর না, আর আমাদের মাঝে যে সম্পর্ক ছিল তার কি? তখন শ্রদ্ধা কাপুর বলে আমাদের মাঝে যে সম্পর্ক ছিল তা চিরদিনই থাকবে, এটি আত্মার সাথে আত্মার সম্পর্ক। তখন আমরা বুঝতে পারি যে শ্রদ্ধা কাপুর আসলে কোনো মানুষ নয়, এখন সে হতে পারে আত্মা, বা সে কালো জাদুর মাধ্যমে এমন কিছু করেছে যার কারণে তার বয়স থেমে গেছে, বা তার কোনো শরীরের অস্তিত্বই নেই। আর শ্রদ্ধা কাপুর তার মাকে মুক্তি দিতে চেয়েছিল, আর তাই সে তার চুল কেটে ফেলে। আর ভবিষ্যৎবাণী অনুযায়ী বিকি সেই ছিল যার সাহায্যে শ্রদ্ধা কাপুর তার মাকে মুক্ত করতে পারবে, তাই সে বিকিকে এসব কিছুই বলেনি। তখন শ্রদ্ধা কাপুর বিকিকে তার নাম বলে, কিন্তু বিকির এক্সপ্রেশন দেখে আমরা বুঝতে পারি যে নামটি মোটেও ভালো ছিল না। এখন 200 বছর আগে একজন মা তার বাচ্চা মেয়ের জন্য কি বা নাম রাখতে পারে। তো এরপরে শ্রদ্ধা কাপুর বিকির সামনেই অদৃশ্য হয়ে যায়, আর আমরা সেই ফুলের পাপড়িটি দেখতে পাই যা বিকির শরীরে প্রবেশ করে। তখন আমরা বুঝতে পারি যে শ্রদ্ধা কাপুর চলে গেছে, কিন্তু তার একটি অংশ বিকির শরীরে রেখে গেছে। আর যেহেতু তার শরীরই নেই, তাই সে বিকির শরীরে প্রবেশ করতে পেরেছিল। আর আমরা শ্রদ্ধা কাপুরকে যেই ভূতনির রূপে দেখেছিলাম বিকির আঙ্গুল কামড়িয়ে ধরতে, ওটিই হতে পারে তার আসল রূপ। তো এরপর আমরা জনাকে দেখতে পাই যে ভাস্করের জন্য জামা কাপড় নিয়ে আসছিল, আর এই দৃশ্যটি আমরা মুঞ্জিয়া মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখেছিলাম। তার মানে এই 3টি মুভি একই সময়ে চলছিল, কিন্তু এবার আমরা মুঞ্জিয়াকে দেখতে পাই না। তবে ভাস্করের কাছ থেকে দিল্লিতে ভ্যাম্পায়ারের আতঙ্ক সম্পর্কে জানতে পারি, যা তাদের আপকামিং মুভি হবে। এখানে তখন ভাস্কর জনাকে বলে যে শ্রদ্ধা কাপুরের সাথে তার সেটিং করিয়ে দিতে, কিন্তু জনা বিকির কথা বলে ভাস্করকে মানা করে দেয়। ভাস্কর বলে যে তাকে পেলে সে বিকিকে ছেড়ে দিবে, কারণ শ্রদ্ধা কাপুরও পাওয়ারফুল, সেও পাওয়ারফুল, আর তারা দুজনে মিলে একটি পাওয়ারফুল কাপল হবে। তো এরপর এই মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা অক্ষয় কুমারকে চাদর মুড়ি দিয়ে ঠিক ওই রকম ভাবে দাঁড়িয়ে থাকতে দেখি, যেরকমটা আমরা এই মাথাকাটা দানবকে দেখতে পেতাম। তখন তার সামনে অদ্ভুতভাবে একটি ঘটি চলে আসে, আর এই ঘটির মধ্যে জ্বলন্ত লাভা ছিল। তখন সে হা করলে এই লাভা তার শরীরে ঢুকে যায়, আর আমরা স্পষ্টভাবে তার শরীরে পরিবর্তন লক্ষ্য করি। এখানে আমরা বুঝতে পারি যে এই লাভার মধ্যে ওই মাথাকাটা দানবের অস্থি ছিল, আর অক্ষয় কুমার যেহেতু ওই চন্দ্রবানের বংশধর, তাই এটি তার কাছে এসেছে, আর এর মাধ্যমে হয়তো সে ওই মাথাকাটা দানবের চেয়েও বেশি শক্তিশালী হয়ে যাবে। এখন হতে পারে যে অক্ষয় কুমারই এই ইউনিভার্সের মেন ভিলেন হবে, আর অন্য সবাই মিলে তখন তার বিরুদ্ধে লড়াই করবে। আবার এখানে এটিও হতে পারে যে অক্ষয় কুমার সুপার পাওয়ার পেয়ে ভালো হয়ে যাবে, আর সে বাকিদের গাইড করবে, কিন্তু আমার মনে হয় না তা হবে। আমরা তার মধ্যেও চন্দ্রভানের বৈশিষ্ট্যই দেখতে পেয়েছিলাম, আর সে হয়তোবা জানতো যে মাথাকাটা দানবের মৃত্যুর পর এরকম হবে, তাই সে এখানে দাঁড়িয়েছিল আর নিজে থেকে হা করে। এখন হতে পারে সে পাগল হওয়ার অভিনয় করছিল। তো এই ছিল এই মুভির সম্পূর্ণ এক্সপ্লেনেশন। আর আপনাদের যদি ভিডিওটি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে, তা হচ্ছে আপনারা অক্ষয় কুমারকে কি হিসাবে দেখতে চান, হিরো হিসাবে নাকি ভিলেন হিসাবে? তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন সব মুভির এক্সপ্লেনেশনের জন্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।